গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ দাবিংশ পর্ব। তা তো হলো, কিন্তু সুবর্ণর সেই কেদার বদ্রী যাবার কি হলো? এটা কি তার ফিরে আসার পরের কাহিনী? দূর, যাওয়াই হলো না তার ফিরে আসা। সুবর্ণলতার ভাগ্যই যে বাদী, তা তার তীর্থ হবে কোথা থেকে? বাড়ি থেকে বেরিয়েছিল যাত্রা করে, 2 ঘন্টা পরেই আবার ফিরে আসতে হলো সেই বাড়িতে। কথা ছিল যারা যারা যাবে জয়াবতীর বাপের বাড়িতে এসে একত্র হবে, সেখান থেকেই রওনা। সুবর্ণও তাই গিয়েছিল। জয়াবতীর মার কাছেই খাওয়া দাওয়া করতে হবে। তীর্থযাত্রার প্রাক্কালে একবার খাওয়াবেন সবাইকে, এই তার বাসনা। অনেক রাগের আর অনেক নিষেধের পাহাড় ঠেলে বেরিয়ে পড়েছিল সুবর্ণ। মনের মধ্যে অপরিসীম একটা ক্লান্তি ছাড়া আর যেন কিছুই ছিল না। তবু এদের বাড়িতে এসে পৌঁছে যেন বদলে গেল মন। যাত্রাপথের সঙ্গীরা সবাই আগ্রহে আর উৎসাহে, আনন্দে আর ব্যাকুলতায় যেন জ্বলজ্বল করছে। তার ছোঁয়াচ লাগল সুবর্ণর মনে। নিজেকে যেন দেখতে পেল অনন্ত আকাশের নিচে, বিরাট মহানের সামনে, অফুরন্ত প্রকৃতির কোলে। চির অজানা পৃথিবীর মুখোমুখি হবে সুবর্ণ। চিরকালের স্বপ্নকে প্রত্যক্ষে পাবে। আনন্দের চোখে জল আসছিল সুবর্ণর। তার চোখ মুছছিল সবাই, আর ধরা পড়ার সঙ্গে সঙ্গেই বলছিল, বাবা বদ্রী বিশালের কি কৃপা, আমার মতোই অধমকেও করুণা করেছেন। সুবর্ণ চোখ মুছছিল না। সুবর্ণর চোখের জল চোখের মধ্যেই টলমল করছিল। সুবর্ণ ওদের গোছগাছ দেখছিল। যখন তাড়াহুড়ো করে খেতে বসতে যাচ্ছে, তখন এলো সেই ভয়ঙ্কর খবর। সমস্ত পরিবেশটার ওপর যেন বজ্রাঘাত হল। কপালে করাঘাত করল সবাই। সুবর্ণলতার স্বামীর কলেরা হয়েছে। কলেরা? দলের মধ্যে একজন মাত্র সধবা যাচ্ছিল, তারও এই? তা যাওয়া তো আর হতে পারে না তার এ যাত্রা। কিন্তু রোগটা হলো কখন? এত বড় একটা মারাত্মক রোগ এই ঘণ্টা তিনেক তো এসেছে সুবর্ণ বাড়ি থেকে। তাতে কি, এ তো তড়িঘড়ি রোগ। তাছাড়া সূচনা তো দেখেই এসেছিল সুবর্ণ। যে খবর দিতে এসেছিল সে বলল সে কথা। দেখে এসেছিল? সূচনাটা দেখেই এসেছিল? সুবর্ণর দিকে ধিক্কারের দৃষ্টিতে তাকায় সবাই। দেখে এসেছে, তবু চলে এসেছে। তাছাড়া বলেওনি একবার কাউকে। ধন্যী মেয়ে মানুষের প্রান্ত। পাছে যাওয়া বন্ধ হয়, তাই স্বামীকে জমের মুখে ফেলে রেখে চলে এসে মুখে তালা চাবি এঁটে বসে আছে। বিস্ময়ের সাগরে কুল পায় না কেউ। জয়াবতীর দাদা শুধু বিস্মিতই হন না, বিরক্তও হন। বলেন, রোগের সূচনা দেখেও তুমি কি করে চলে এলে সুবর্ণ? সুবর্ণ মৃদু গলায় বলে, বুঝতে পারিনি, ভাবলাম বদহজম মতো হয়েছে। তথাপি জয়াবতীর দাদা অসন্তুষ্ট গলায় বলেন, সেই ভেবে নিশ্চিন্তি হয়ে চলে এলে তুমি? না না, এ ভারী লজ্জার কথা। এক্ষেত্রে তো তোমার আর তীর্থে যাওয়ার প্রশ্নই ওঠে না। এখন শিগগির চলো, গাড়ি বার করছে। তথাপি নির্লজ্জ আর হৃদয়হীন সুবর্ণ বলেছিল, ভগবানের নাম করে বেরিয়েছি, আমি আর ফিরব না দাদা। ছেলেরা তো রয়েছে, বৌমারা রয়েছে। এবার একযোগে সবাই ছি ছিৎকার করে ওঠে। এ কি অনাসৃষ্টি কথা! ছেলে বউ রয়েছে বলে তুমি স্বামীর কলেরা শুনেও যাবে না? কলেরা রোগীর সেবাটাই বা করবে কে? ভগবান? আর স্বামীর আগে তোমার ভগবান? জয়াবতী মৃদুস্বরে বলেন, বুঝতে পারছি তোর ভাগ্যে নেই। যা এখন তাড়াতাড়ি, দাদা রাগ করছেন। চল যাই তোর সঙ্গে, দেখে আসি একবার। যাত্রা স্থগিতের কথা কেউ তোলে না। অন্য সকলের পক্ষেই এই যাত্রাটা অলঙ্ঘ্য, অপরিহার্য, অমোঘ। শুধু সুবর্ণলতার যাওয়ার প্রশ্ন ওঠে না। কই, এ কথা তো কেউ বলল না। সুবর্ণ, তোকে ফেলে কি করে যাব? আজ নাই গেলাম, দেখি তোর ভাগ্যে কি লিখেছে ভগবান। না, তা কেউ বলল না। বরং সুবর্ণ যে স্বামীর এই আসন্ন মৃত্যুর খবর শুনেও উদ্ভ্রান্ত হয়ে ছুটে রাস্তায় বেরিয়ে পড়ল না, বরং কথা কাটল, তীর্থের লোভকে আঁকড়ে রইল, এতে ধিক্কারই দিল।
ছেলেরা আছে, ডাক্তার কবরেজ দেখাবে, সেরে যাবে। এই একটা কথা। বলি, কোন প্রাণে হিমালয় ভাঙবে তুমি? তাছাড়া আর সকলেই বা কোন স্বস্তিতে সঙ্গে নেবে তোমাকে? যে জায়গায় যাচ্ছ সেখানে তো খবর আনাগোনারও পথ নেই। তবে তার মানে তুমি বিধবা হয়ে শাড়ি চুড়ি পরে ঘুরবে সবাই সঙ্গে, সব কিছু ছোঁবে নাড়বে? হলেই হলো, আহ্লাদ। দাদা আরেকবার অসহিষ্ণু গলায় প্রায় ধমক দিয়ে গেলেন। কি হলো সুবর্ণ, তুমি কি আমায় দোষের ভাগী করতে চাও? বেশ তো, এদের তো এখনো যাত্রার ঘণ্টা তিনেক দেরি আছে, গিয়ে দেখো কি অবস্থা। অবস্থা আমার জানা হয়ে গেছে দাদা, বলে আসতে গিয়ে গাড়িতে ওঠে সুবর্ণ। জয়াবতীকে সঙ্গে আসতে দেয় না। কেন? এই শুভযাত্রার মুখে একটা কলেরা রোগীকে দেখতে যাবে কেন জয়াবতী? তাছাড়া বিপদের ভয়ও তো আছে, শুধু একা নিজেরই নয়, অন্য 5 জনেরও। গাড়িতে উঠবার সময়ও জয়াবতী আরেকবার মৃদু প্রশ্ন করেন, ভেদবমি তুই দেখে এসেছিলি? সুবর্ণ ওর চোখের দিকে নির্নিমেষে তাকিয়ে দেখে বলেছিল, এসেছিলুম। জয়াবতী কপালে হাত ঠেকান, গাড়ি ছেড়ে দেয়। কে জানে রোগীর এতক্ষণে নাড়ি ছেড়ে গেছে কিনা। সুবর্ণ চলে যাওয়ার পর অবিরত সমালোচনাই চলতে থাকে এবং এক বাক্যে স্থির হয়, এরকম হৃদয়হীন ও আক্কেলহীন মেয়ে মানুষ আর পৃথিবীতে 2টি নেই। খবর দিতে এসেছিল সুবর্ণর ঝি। সে বারবার কপালে হাত ঠেকাচ্ছিল আর বলছিল, হেমা কালী, গিয়ে যেন বাবুকে ভালো দেখি। তবে তার বলার ধরনে মনে হয়েছিল, গিয়ে ভালো তো দূরস্থান, বাবুকে জ্যান্ত দেখার আশাও সে করছে না। সুবর্ণর সঙ্গে কথা কইবার চেষ্টা করল সে অনেকবার। বাবুর রোগের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিতে চেষ্টা করল বার কয়েক, এবং শেষ অবধি বিরক্ত হয়ে বলল, আমি মা পথেই নেমে পড়ব, ছেলেপুলো নিয়ে ঘর করি, মা ওলা বিবি বুঝবেন সেটা। তথাপি সুবর্ণ নির্বাক, নিস্তব্ধ। স্তব্ধতা ভাঙল বাড়ি এসে দোতলায় উঠে, যেখানে বিছানায় পড়ে কাতরাচ্ছিল প্রবোধ, আর বকুল বাদে অন্য মেয়ে ছেলেরা দরজার বাইরে আশেপাশে ঘুরছিল। ডাক্তারের নিষেধে ঘরে ঢোকেনি কেউ, অপেক্ষা করছিল কখন সুবর্ণলতা এসে পড়ে। কলেরা রোগী বলে ভয় খেলে যার চলবে না, ভয় খাওয়াটা যার পক্ষে ঘোরতর নিন্দনীয়। গাড়ি থেকে নামা দেখেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেউ কিছু বলল না, শুধু দেখল মা উঠে গেল নীরবে। হ্যাঁ, একেবারে নীরবে। ঘরে ঢুকে রোগীর মুখোমুখি দাঁড়াল সুবর্ণ। নীরবতা ভাঙল। স্থির গলায় প্রশ্ন করল, ক আউন্স ক্যাস্টর অয়েল খেয়েছিলে? হ্যাঁ, এই ভয়ঙ্কর নিষ্ঠুর কথাটা বলেছিল সুবর্ণ সেই মরণোন্মুখ লোকটার মুখের উপর, যার জন্যে তার নিজের পেটের মেয়ে চাঁপা বলেছিল, বুঝতে পারি না মাকে, মানুষ না কসাই। আমাদের ভাগ্যে বাবা এই যাত্রা বেঁচে উঠলেন তাই। যদি সত্যি একটা কিছু ঘটে যেত, ওই মুখ তুমি আবার লোক সমাজে দেখাতে কি করে? তুমি দিয়ে বললেও আড়ালেই বলেছিল অবশ্য। চন্দন ছিল শ্রোতা। চন্দন বেশি কথা বলে না, সে শুধু মুচকি হেসে বলেছিল, মার আবার মুখ দেখানোর ভয়। বাপের অসুখ শুনে ছুটে এসেছিল তারা, আর অনেক দিন পরে আসা হয়েছে বলেই 2-4 দিন থেকেও গিয়েছিল। থেকে গিয়েছিল অবশ্যই ঠিক বাবার সেবার্থে নয়, 2 বোন এক হয়েছে বলেই। রাজায় রাজায় দেখা হয় তো বনে বনে দেখা হয় না। এই তো পারুলের সঙ্গে কি হলো দেখা, সে তো সেই কোন বিদেশে। কিন্তু প্রবোধচন্দ্রের অসুখের কারণ সম্পর্কে এই নির্লজ্জ সন্দেহ কি একা সুবর্ণলতারই হয়েছিল? সুবর্ণলতার প্রখর বুদ্ধি ছেলেদের হয়নি? হয়েছিল বই কি, তাছাড়া প্রমাণপত্রই তো ছিল হাতে। তবু তারা এত নিষ্ঠুর হতে পারেনি, এত নির্লজ্জ। তাই তারা প্রবোধের যে যেখানে আছে তাদের তড়িঘড়ি খবর দিয়ে বসেছিল। অবশ্যই সঙ্গে সঙ্গে এই কথাও জানিয়ে দিয়েছিল, খবর দেওয়া উচিত তাই জানালাম, তবে রোগটা ছোঁয়াচে সেই বুঝে। তা সেই বুঝটা সুবোধ আর উমাশশী বাদে আর সকলেই বুঝেছিল। বুঝেছিল বিরাজের বাড়ির সবাই, বুঝেছিল প্রবোধের জামাইরা, তবে মেয়েরা বোঝেনি, আর বোঝেনি যোগু। শ্যামাসুন্দরী অবশ্য একটু অবুঝ হচ্ছিলেন। যোগু নিবৃত্ত করে এলেন মাকে।
হাওমাও করে কেঁদে বললেন, যা হবে তা তো বুঝতেই পারছি, শিবের অসাধ্য ব্যাধি। তুমি 80 বছরের বুড়ি সে দৃশ্য দেখতে পারবে? দেখতে পারবো এ কথা আর কে বলতে পারে। অতএব যোগু একাই কাঁদতে কাঁদতে এসে হাজির হয়েছিলেন। এসে দেখেন বিচার সভা বসে গেছে। রুগী আছে শুধু বকুলের হেফাজতে, সুবর্ণলতাকে ঘিরে বাকি সবাই। না, কটু কথা বলছে না কেউ কিছু, শুধু এইটুকু বলছে, পারলে তুমি এই কথা বলতে? কি করে পারলে? হৃদয় বলে বস্তুটা কি সত্যি নেই তোমার? শ্রান্ত সুবর্ণলতা একবার শুধু বলেছে, তাই দেখছি সত্যিই নেই। এতদিনে টের পেলাম সে কথা। উমা শশী কাঠ হয়ে বসেছিল। সুবোধচন্দ্র বললেন, তুমি এখন যাবে না থাকবে? আমার তো আবার। অফিসের দেরির কথাটার মুখ ফুটে বলেন না। পেনশন হয়ে যাবার পর ধরাধরি করে চাকরির মেয়াদ আরও 2 বছর বাড়িয়ে নিয়েছেন। কিন্তু কোথাও যেন একটু সূক্ষ্ম লজ্জা আছে সেটার জন্যে। তাই পারতপক্ষে অফিসের বেলা কথাটা উচ্চারণ করেন না সুবোধচন্দ্র। যেন ওটা এলেবেলে, ওটা অন্যের কাছে অবজ্ঞার ব্যাপার। উমাশশী চকিত হয়, উমাশশী যাবার জন্যে ব্যগ্র হয়। কলেরাকে ভয় করছে না উমাশশী, ভয় তার এই পরিস্থিতিটাকে, ভয় তার মেজ যাকে, চিরটা দিন যাকে বুঝতে পারল না সে, সেই দুর্বোধ্যকে চিরদিনই ভয় তার। নইলে ইচ্ছে কি আর করে না মাঝে মাঝে আসে দুদণ্ড মেজ বইয়ের এই সাজানো গোছানো চকচকে সংসারটায় বসে। লক্ষ্মী উতলানো সংসার দেখতেও তো ভালো লাগে, কিন্তু কি জানি কেন স্বস্তি পায় না। মনে হয় তার পিঠোপিঠি ওই জাটি যেন সহস্র যোজন দূরে বসে কথা বলছে তার সঙ্গে, অথচ বলে তো সবই। ছেলে মেয়েদের খবর কি, নাতিরা কে কোন ক্লাসে পড়ছে, মেয়েদের আর কার কি ছেলে মেয়ে হলো সবই জিজ্ঞেস করে, আদর যত্ন করে খাওয়ায় মাখায়, সঙ্গে মিষ্টি বেঁধে দেয়। তবু কে জানে কোথায় ওই দূরত্বটা। গিরিবালা বিন্দু ওরা তো বড় যাকে একেবারেই পুঁছে না, এক ভিটেই বাস করেও প্রায় কথা বন্ধই। নেহাত উমাশশী সেই মরুভূমিটা সহ্য করতে পারে না বলেই যেচে যেচে দুটো কথা কইতে যায়। তবু ওদের সঙ্গেও যেন নেই এতটা ব্যবধান। ওরা কাছাকাছি না হলেও কাছেরই মানুষ। তাই উমাশশী এখানে বসেই ভাবছিল, রোগটা ছোঁয়াচে বলে আসতে পারল না বটে, খবরটার জন্যে হাঁ করে আছে ওরা। গিয়েই জানাতে হবে ভয়ের কারণটা নেই, আর রোগী সামলেছে একটু। কদিন কথা নেই, এই একটা বরং সুযোগ এলো। তাই তাড়াতাড়ি বলল, না না, আমি চলেই যাই তোমার সঙ্গে। থাকা মানেই তো আবার পৌঁছনোর জন্য ছেলেদের ব্যস্ত করা। চাঁপাচন্দন এসে গেছে, মেজবউ এসে গেছে, আর ভাবনা করি না। ভগবানের কি অনন্ত দয়া যে মেজবউ রওনা দেয়নি। আজকাল একটু উন্নতি হয়েছে উমাশশীর। ঘোমটা দিয়ে হলেও সকলের সামনে বরের সঙ্গে কথা কয়। সেই সকলরা যে সকলেই তার কনিষ্ঠ, এতদিনে যেন সে খেয়াল হয়েছে উমাশশীর। তাড়াতাড়ি ঘোমটা টেনে ঘোড়ার গাড়িতে গিয়ে বসে উমাশশী। সুবর্ণকে একটু বলে গেলে ভালো হতো, কিন্তু পরিস্থিতিটা যে বড় গোলমেলে। এসেই তো শুনেছে চাঁপার মুখে কি কথা বলেছে সুবর্ণ তার স্বামীকে। হতে অবশ্যই পারে, মেজ ঠাকুরপো চিরদিনই তো ওইরকম বউ পাগলা, বউকে একবেলার জন্য চোখের আড় করতে পারে না। সেই বউ একেবারে বদ্রিকাশ্রম যাবার বায়না করে বসেছে দেখেই করে বসেছে এই কেলেঙ্কারি কাণ্ড। জানে তো বারণ শোনবার মেয়ে নয় মেজ বউ। তবু সত্যি যদি তাই হয়, বড় বড় ছেলে ছেলের বউদের সামনে মানুষটাকে এমন হেয় করবি তুই? তাছাড়া যে কারণেই হোক, বলতে গেলে তো প্রায় মরতেই বসেছে, নারী ছাড়বার জোগাড়, তাকে এমন লাঞ্ছনা! ছি ছি, এ কি নির্মায়িকতা! গাড়িতে উঠে বসে ঘোমটাটা একটু খাটো করে সেই কথাই বলে ফেলে উমাশশী। সুবোধের দিকে জানলাটা খোলা ছিল। সুবোধ সেই জানলার বাইরে তাকিয়েছিলেন। হঠাৎ সচকিত হয়ে বলেন, কার নির্মায়িকতার কথা বললে? মেজবউয়ের কথাই বলছি। হঠাৎ সুবোধ স্বভাব বহির্ভূত তীব্র হন। সুবোধের প্রৌঢ় চোখে যেন দপ করে একটা আগুনের শিখা জ্বলে ওঠে। বলে ওঠেন, মেজবৌমার কথা, মেজবৌমার নির্মায়িকতার কথা!
মেয়ে মানুষ হয়েও তুমি শুধু ওই দিকটাই দেখতে পেলে বড় বউ? পেব লক্ষ্মী ছাড়ার নিষ্ঠুরতা তোমার চোখে পড়ল না? অবস্থার গতিকে আমি তোমায় কখনো কোথাও তীর্থধর্ম করাতে পারিনি, আমার বলা শোভা পায় না। তবু পেবর অবস্থা ছিল বলেই বলছি। অবস্থা সত্ত্বেও তুই মানুষটাকে কোনোদিন আকাশ বাতাসের মুখ দেখতে দিলি না, নিজের স্বার্থে খাঁচায় পুরে রেখে দিয়েছিস। লজ্জা করল না তোর এই বুড়ো বয়সে এই কেলেঙ্কারিটা করতে? স্বামী হয়ে তুই ওর এত বড় একটা তীর্থযাত্রার সুযোগ পণ্ড করলি। সুযোগ বারবার আসে। বউটা যে চিরদিন আকাশ বাতাসের কাঙাল তা জানিস না তুই? আর তাও যদি না হয়, হিন্দু বাঙালির মেয়ে তো। বদ্রীনারায়ণ যাত্রা করছিল, কত বড় আশাভঙ্গ হলো তার, সেটা তুমি বুঝতে পারলে না বড় বউ? একসঙ্গে এত কথা কইতে সুবোধকে জীবনে কখনো দেখেছে কিনা উমাশশী সন্দেহ। তাই সে অবাক হয়ে তাকিয়ে থাকে স্বামীর মুখের দিকে, আর বোধ করি কথাগুলো অনুধাবন করতে চেষ্টা করে। সুবোধ বোধহয় এই আবেগ প্রকাশ করে ফেলে লজ্জিত হলেন, তাই এবার শান্ত গলায় বলেন, মেজবৌমা মানুষটা আলাদা ধাতুর, ওকে তোমরা কেউ বুঝলে না। আর পেবোটা হচ্ছে। চুপ করে যান। তা যদি কেউ সকলের দুর্বোধ্য হয় তো সে দোষ কার, তার না সকলের? বিন্দু আর গিরিবালা নেথো করে রান্না সেরে তাড়াতাড়ি হাঁড়ির ভাত চুকিয়ে নিচ্ছিল। কে জানে কখন কি খবর আসে। মল্লিকা নেই, কদিনের জন্য শ্বশুর বাড়ি গেছে শাশুড়ির অসুখ শুনে। কাজেই চক্ষু লজ্জা করবার মতো কেউ নেই। নইলে যা কটকটে মেয়ে, খুড়িদের এখন ভাতের কাশি নিয়ে বসা দেখলে কটকট করে কথা শোনাত। নেই, বাঁচা গেছে। অতএব দুজনে ছেলেপুলেকে ভাত দিয়েই একই রান্নাঘরের দুই প্রান্তে দু কাশি ভাত বেড়ে নিয়ে বলাবলি করছিল, যা হবে তা তো দেখাই যাচ্ছে। তবে মেজদির এবার কি হবে তাই ভাবনা। চিরটা দিন তো ওই একটা মানুষের উপর দাপট করে তেজ আসপদ্দার উপরই চালিয়ে এলেন। এখন পড়তে হবে ছেলে বউয়ের হাতে। এরা দুজনে যে পরস্পরের প্রাণের সখী তা নয়। দুজনের আলাদা অবস্থা, আলাদা কেন্দ্র। পাড়াপড়শির সঙ্গে দুজনের গলায় গলায় ভাব, যেটা মুক্তকেশীর আমলে সম্ভবপর ছিল না। সেই ভাব হলেও সেই পড়শিরা ভিন্ন ভিন্ন দলের, এবং সেখানেই নিশ্চিন্ত হয়ে পরস্পরের সমালোচনা করে বাঁচে। তবু একেবারে কথা বন্ধ, মুখ দেখাদেখি বন্ধটা নেই, বরং মিলি আছে। ক্ষুদ্রতার সঙ্গে ক্ষুদ্রতার, সংকীর্ণতার সঙ্গে সংকীর্ণতার, স্বার্থবোধের সঙ্গে স্বার্থবোধের এক ধরনের হৃদ্যতা থাকে। এ সেই হৃদ্যতা। গিরিবালা আছে, তাই বিন্দু একজনকে ঈর্ষা করতে পায়। বিন্দু আছে, তাই গিরিবালা তার অহমিকা বিকাশের একটা ক্ষেত্র পায়। ওদের কাছে তারও মূল্য আছে বইকি। তাছাড়া কেউ তো উদার নয় যে একে অপরের কাছে ছোট হয়ে যাবার প্রশ্ন আছে। উমাশশীর পয়সা নেই, তাই সে পয়সা খরচে কৃপণ। কিন্তু হৃদয়ে কৃপণ নয় উমাশশী, তাই উমাশশীকে ওরা দেখতে পারে না। তবু উমাশশী যেচে যেচে আসে, বলে, কিরে সেজ বউ, আজ কি রাঁধলি? ওমা, ছোট বউ তো খাসা মোরলা মাছ পেয়েছিস। ওরা গ্রাহ্য করে উত্তর দিলে গল্পটা এগোয়, ওরা অগ্রাহ্য ভাব দেখালে উমাশশী আস্তে সরে আসে। আজ ভাবছিল মেজবউয়ের বাড়ির খবর নিয়ে বেশ খানিকক্ষণ গল্প চালানো যাবে, কিন্তু হঠাৎ মনটা কেমন ভারাক্রান্ত হয়ে গেছে। বারে বারে কানে বাজছে, শুধু এইটাই তোমার চোখে পড়ল বড় বউ? বেশি কথা আর বলল না। রোগী সামলেছে, প্রাণের ভয় নেই, শুধু এইটুকুই জানিয়ে দিয়ে আস্তে চলে এলো উমাশশী। তবে আর সাত সকালে গিলে মরি কেন? মনে মনে এই কথাটুকু উচ্চারণ করে বাড়া ভাতে এক একখানা গামলা চাপা দিয়ে দুই যা দুজনের দিকে তাকিয়ে একটু তীক্ষ্ণ হাসি হেসে বলে, ভাগ্যিটা দেখলে? এ বাবা স্রেফ মেজদির ভাগ্যের জোর, নইলে এ হলো শিবের অসাধ্যি ব্যামো। তা যোগুও সেই কথাই বলতে বলতে এসেছিলেন এবং রোগীর বিছানার ধারে বসে পড়ে কেঁদে উঠে বলেছিলেন, কি রে পেব, মায়ের ছেলে মায়ের কাছে চললি? প্রবোধ কষ্টে বলেছিল, যেতে আর পারলাম কই, এই হতভাগ্যকে জমেও ছোয় না। তোমাদের ভাদ্রবউ তো বলে গেল, রোগ না ছল। গেঙে গেঙে বললেও বুঝতে পারা গেল, এবং বলা বাহুল্য অবাকই হলেন যোগু।
মেজবৌমা কি তাহলে সত্যি মাথা খারাপ রোগী, নচেত এই জমের দোরে পৌঁছনো মানুষটাকে এই কথা বলে? অবশ্যই মাথা খারাপ হলে কথা নেই, কিন্তু না হলে? না, মাথাটাই ঠিক নয়, দেখলাম তো। কিন্তু খানিক পরেই সহসা এই রোগীর বাড়িতেই সেই মানুষেরই হা হা হাসির শব্দ ছাদে গিয়ে ধাক্কা খায়। হ্যাঁ, তাই নাকি? মেজবৌমা বদ্রীনারায়ণ যাচ্ছিলেন, চলে আসতে হলো? ও, তাহলে আর দেখতে হবে না কানু, এসরেফ আমার মগজলা ভায়ার কারসাজি। না, বুদ্ধি একখানা বার করেছে বটে, কিন্তু ভারী অন্যায়। যাচ্ছিলেন একটা মহাতীর্থে, তাছাড়া নিজেরও বয়স হয়েছে, যদি হয়ে যেত একটা কিছু, তখন তুমি পরিবারের হিল্লি দিল্লি যাওয়া বন্ধ করতে আসতে? যাকগে, ছলই হোক আর সত্যই হোক, ভায়া পটকে গেছে খুব। এখন স্রেফ জল বাড়লি, পুরো 3টে দিন স্রেফ জল বাড়লি। বকুল রে, বাবা ভাত খেতে চাইলেও দিবি না। যাই, সেই 80 বছরে বুড়িটা মরছে ধড় ফড়িয়ে, বলিগে তাকে। একে একে সকলকেই ধড় ফড়ানো থেকে রক্ষা করা হলো, শুধু জয়াবতীর বাড়িতে খবর দেবার কিছু নেই। জয়াবতীরা রওনা হয়ে গেছে। হয়তো এখন তাদের বিশ্বাস আর ভক্তির গলা থেকে উচ্চারিত হচ্ছে, জয় বাবা বদ্রীনারায়ণ, জয় বাবা বদ্রী বিশাল কি জয়। পাণ্ডা ঠাকুরের কণ্ঠস্বরের সঙ্গে মিশে হয়তো উদাত্ত হয়ে আকাশে উঠছে সেই স্বর। কে জানে সুবর্ণলতার ওই ভক্তির ঘরটায় ফাঁকি ছিল কিনা, নইলে তার কণ্ঠস্বরটুকু আকাশে উঠবার সুযোগ পেল না কেন? জয়াবতীর ননদ, অতএব সুবর্ণরও সম্পর্কিত ননদ, সেই কথাই বলা বলি করে। কেবলই তো হিমালয় দেখব হিমালয় দেখব চিন্তা দেখলাম, বাবার নাম তো একবারে শুনলাম না। ঠাকুর অন্তর্যামী, দেখছেন সব। আশ্চর্য, ওই কথাই বলে লোকে, ভয়ঙ্কর এই ভুল কথাটা কোটি কল্পকাল ধরে বলে আসছে, হয়তোবা আরও কোটি কল্পকাল ধরে বলবে। যারা উল্টো কথা বলতে চাইবে তারা সমাজে পতিত হবে। কিন্তু চিরদিনের উল্টোপাল্টা সুবর্ণলতা কি সেদিন উল্টো কথা বলেছিল, না ওই কোটি কল্পকালের কথাটাই একবার উচ্চারণ করেছিল? কে জানে। তারপরও তো আবার দেখা যাচ্ছে সুবর্ণলতার দুঃসহ স্পর্ধায় তার 16 বছরের আই বুড়ো মেয়েকে বলছে, সুনির্মলকে একবার ডেকে দিত, যে ছেলেটা নাকি 22 বছরের। প্রবোধের নিজের আর সাহস হয়নি, এবার ছেলেকে এসে ধরেছিল, কিন্তু ছেলে মুখের ভঙ্গিতে একটা তাচ্ছিল্যের পরাকাষ্ঠা দেখিয়ে মুখের ওপর জবাব দিল, আমার দ্বারা হবে তবে না, আমার কি দরকার? যে যার নিজের ছাগল ল্যাজে কাটবে, আমি বাধা দেবার কে? তা ও যদি পাগল হয় সবাইকেই তাই হতে হবে? হবে, পাগলের কবজির মধ্যে থাকতে হলে তাই হবে। ঠিক আছে, আমি পরিমলবাবুকেই বলছি গিয়ে। কি বলবেন? আগে বলতো না, ইদানিং বাপকে আপনি বলছে ভানু। বলবো আবার কি? প্রবোধ ক্রুদ্ধ গলায় বলে। বলবো তোমার ওই জোয়ান ছেলের আর এসে এসে আমার ওই ধাড়ি ধিঙ্গি মেয়েকে পড়াতে হবে না। পরিমলবাবু যদি বলেন, নিজের মেয়েকে না সামলে আমায় বলতে এসেছ কেন? কথাটা প্রণিধানযোগ্য, তাই প্রবোধ গুম হয়ে যায়। তারপর আবার বলে, ঠিক আছে, ওই ছেলেটাকেই শাসিয়ে দিচ্ছি। ভানু যেন একটা মজা দেখছে, এইভাবে বলে, দিতে পারেন, তবে সেখানেও অপমানিত হবার ভয় আছে। এ যুগের ছেলে, ওদের গুরুলঘু জ্ঞানটা তো ঠিক আপনাদের হিসেব মতো নয়। প্রবোধের একটা কথা মুখে এসেছিল, সামলে নিয়ে বলে, তবে ওই হারামজাদা মেয়েকেই শায়েস্তা করছি আমি। রোশো, সুনির্মলদের কাছে পড়া করছেন, পড়ে আমার গোষ্ঠীর মাথা উদ্ধার করবেন। কি করব, শাঁখের করাতের নিচে পড়ে আছি আমি, নিজের সংসারেই চোর। তা নইলে যে কি হতো তা আর বলে না, চলে যায়। ভানু কেমন একটা ব্যঙ্গ মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি ফুটে ওঠে সেই দৃষ্টিতে? মানুষটা কি অপদার্থ? যাক, ভানুর দৃষ্টিতে কিছু গেল এলো না। সুনির্মলের ওই বকুলকে পড়াতে আসা নিয়ে সংসারে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি করলেন প্রবোধচন্দ্র, এবং পদার্থের পরাকাষ্ঠা দেখিয়ে সেটি বন্ধ করতেও সমর্থ হলেন। কে জানে কি কলকাঠি নাড়লেন। পরিমলবাবুর স্ত্রী দীর্ঘদিন পরে এই বাড়িতে এলেন।
এবং আগুনের সেই চিরন্তন উদাহরণটি নতুন করে আরেকবার স্মরণ করিয়ে দিয়ে মুচকি হেসে বললেন, বুঝতাম যদি মেয়েকে ঘোষাল বামুনের ঘরে দিতে। শুধু শুধু কেন আমার ছেলেটাকে চঞ্চল করা ভাই? একেই তো ছোট থেকে। সুবর্ণ সহসা প্রতিবেশিনীর একটা হাত চেপে ধরে রুদ্ধকণ্ঠে বলে ওঠে, নেবেন আপনি বকুলকে? ভদ্রমহিলা হাত ছাড়িয়ে নিয়ে বলেন, আমি নিতে চাইলেই কি বকুলের বাবা দেবেন? তুমি না হয় আলাভোলা মানুষ, অত ধরবে না। তোমার ছেলেরা, তোমার কর্তা? না ভাই, গৃহবিচ্ছেদ বাধাতে চাই না আমি। মেয়ে পাহাড় হয়ে উঠেছে, বিয়ে দিয়ে ফেলো। আর পড়িয়ে কি হবে? চাকরি করতে তো যাবে না। মনে কিছু করো না ভাই, শুনি আর আসবে না। এরপরও কি সুবর্ণ বলবে, হ্যাঁ তাকে আসতে হবে? তা বলা সম্ভব নয়। তবু সেই সুনির্মলকে ধরেই অসম্ভবকে সম্ভব করেছিল সুবর্ণ। মাইনে করা মাস্টার ঢুকিয়েছিল বাড়িতে 16 বছরের মেয়ের জন্য। বৃদ্ধ ভদ্রলোক কোন এক সরকারি স্কুলের হেডমাস্টার ছিলেন, এখন টিউশনি করে চালাচ্ছেন। চুক্তিপত্রে সই করে ছাত্রছাত্রীকে তালিম দেন। অনেক মেয়েই তো প্রাইভেটে পড়ে পরীক্ষা দিচ্ছে আজকাল। বকুলের জ্যাঠামশায়ের চাইতে বয়স বেশি, এই মাস্টারকে নিয়ে আর কিছু বলবার আছে? রাস্তায় দেখার সুযোগ ক্রমশই কমছে। বাড়িতে আসার পাটটাও এই একটা ক্লেদাক্ত আলোড়নে প্রায় বন্ধ হয়ে গেছে। তবু এক সময় দেখা হলো। মৃদু হাসল বকুল। কি সুনির্মলদা, পেয়েছ খুঁজে নিশ্চিন্ত নিরাপত্তা? টাকমাথা, কুঁজো পিঠ। সুনির্মল এদিক ওদিক তাকিয়ে টুক করে ওর মাথা একটা টোকা মেরে বলে, পেলাম। ওদের জন্যে না হোক, আমার নিজের নিরাপত্তার জন্যই খুঁজতে হলো। তোমাদের বাড়িটা তো আমাদের বাড়ির থেকে এক তিলও অগ্রসর নয়। সাহস করেছিলে কি করে তাই ভাবছি। হয়েছ তো এখন জব্দ। জব্দ আবার কিরে? ভারী ফাজিল হয়েছিস। বলে চলে যায় তাড়াতাড়ি। তার জব্দ সে সত্যিই হয়নি, আগে থেকেই আঁটঘাঁট বেঁধেছিল। সুবর্ণলতা যখন প্রস্তাব করেছিল তখন সুনির্মল বিপুল পুলক গোপন রেখে, আচ্ছা আসবো সময় করে, এই আল্লাদি নোবেল পড়াটা একটু কমাস বলে চলে গেলেও বাড়ি গিয়ে মার কাছে গিয়ে বলেছিল, এই এক হলো ঝঞ্ঝাট, এমন সব অন্যায় অনুরোধ করে বসে মানুষ। ও বাড়ির খুড়িমা ডেকে ডুকে অনুরোধ করে বসলেন কি জানো, রোজ গিয়ে ওই মেয়েটাকে পড়াতে হবে। বলা বাহুল্য, সুনির্মলের মা এতে পুলকিত হলেন না, ক্রুদ্ধই হলেন। বললেন, তার মানে? মানে আর কি, ঘষটাচ্ছে তো এখনো 3rd ক্লাসে, অথচ বুদ্ধিশুদ্ধি আছে মন্দ নয়। তাই বাসনা গড়িয়ে পিটিয়ে সামনের বছরই প্রাইভেটে পাস দেওয়াবেন। পাস দেওয়াবেন? মেয়েকে পাস দিয়ে কি চতুর্বর্গ হবে শুনি? তা কে জানে বাবা, বললেন। কথা এড়াবো কি করে? কথা এড়াবো কি করে? চমৎকার। কেন, বললেই তো পারতিস আমার এখন MA ক্লাসের পড়া। বলেছিলাম, বললেন একটু সময় টময় করে, তা মুখের ওপর না করা যায়। পরিমল গৃহিণীও এটা স্বীকার করেন। তাই শেষতক বলেছিলেন, বেশ, পড়া তোর মার সামনে বসে পড়াবে। তাই চলছিল, এটাই জানতেন পরিমল গিন্নি। কিন্তু জল অনেক দূর গড়ালো, অতএব রঙ্গমঞ্চ থেকে বিদায় নিতে হলো তাকে, 62 বছরের গণেশবাবুকে আসন ছেড়ে দিয়ে। গণেশবাবুর সম্পর্কে আর কি আপত্তি তুলবে সুবর্ণর সনাতনীর সংসার? এদিকে তো চতুর্দিক থেকে রকম রকম খবর আসছে ঝপাঝপ। সুরাজের ছোট ছেলে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়ে মেম বিয়ে করে এনেছে। সুরাজ সেই ছোট বউকে সমাদরে ঘরে তুলেছে। বউ ছেলের জন্য আলাদা বাবুর্চি ঢুকেছে বাড়িতে। এদিকে সুবালা যে সুবালা, সেও নাকি একটা মেয়েকে বারেন্দ্র বামুনের ঘরে বিয়ে দিয়ে বসেছে। আর অমূল্য বলেছে, ঠিক আছে বাবা, আমায় সবাই যদি যাতে ঠেলে তো বাকি যে কটা পড়ে আছে ওই বারেন্দর টারেন্দর দেখেই বিয়ে দেব। এদিকে 19 বছর বয়স থেকে হবিষ্যি গিলে আর সূচিবাই করে করে যে মল্লিকার জন্মের শোধ আমাশার ধাত, হাতে পায়ে হাজা, সেই মল্লিকার নিজের খুড়শ্বশুর ব্রাহ্মধর্ম না নিয়েও বিধবা মেয়ের বিয়ে দিলেন। আত্মীয়রা বলুক বেম্য, করুক পতীত, অগ্নিনারায়ণ সাক্ষী করেই হল সে বিয়ে। তাছাড়া হরদমিত পথে ঘাটে মেয়ে দেখা যাচ্ছে, ট্রামগাড়িতেই যেয়ে উঠে বসছে। মেয়ে স্কুলের বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেয়ে মাস্টার নিয়েও বাড়ছে। এই বন্যার মুখে মাস্টার নিয়ে খুঁতখুত করে আর কি হবে?
তবু শেষ চেষ্টা করেছিল প্রবোধ, আমারও তো পয়সা নেই বলে। সুবর্ণ সংক্ষেপে বলেছে, তোমায় দিতে হবে না। তারপর ঈশ্বর জানেন সুবর্ণ কাকে দিয়ে দুখানা গহনা বিক্রি করে ফেলেছে। কে জানে গিরি তাঁতি নিয়ে এই কাজে সহায় হয়েছে কিনা। বউদের তো তাই বিশ্বাস, নইলে আজকাল এত আসে কেন ও? আচ্ছা, প্রবোধই বা নিজে কি করছে? এত বড় আইবুড়ো মেয়ে নিয়ে বসে আছে না? কারণ কারণ ঘরে ঘরে বড় বড় মেয়ে রয়েছে পড়ে, সেই সাহস। হ্যাঁ, চলছিল গিরির আনাগোনা। মাঝে মাঝেই কাপড়ের বোঁচকা নামিয়ে পা ছড়িয়ে বসে জল খেতে দেখা যায় তাকে এই বাড়িতে। পান চাইতে দেখা যায়। কাপড় না গুছিয়েও চলে যাচ্ছে, আবার আসছে। গিরি তখনও যেমনটি ছিল যেন ঠিক তেমনটি আছে। সুবর্ণলতার চেহারায় কত ভাঙচুর হল, সুবর্ণলতার স্বাস্থ্যে কতই ক্ষয় ধরল। গিরি অটুট অক্ষয়, শুধু কাপড়ের মোটের মাপটা একটু ছোট হয়েছে তার ইদানিং। তা সে বেশি বইতে পারে না বলে, না বেশি গছাতে পারে না বলে, তা কে জানে। আজকাল যেন লোকের তাঁতিনির কাছে কাপড় কেনার থেকে দোকানের উপরই বেশি ঝোঁক। তাই গিরি আর মোটা আটপোড়ের বোঝা বেশি বয়ে বেড়ায় না। বাছাই বাছাই জড়ি পেড়ে শান্তিপুরি, মিহি মিহি ফরাসডাঙ্গার আধুনিক ধরনের পাড়ের দু চারখানি শাড়ি এই নিয়ে বেরোয়। আর এসেই বলে, সবাজারের রাজবাড়িতে দিয়ে এলাম 1 শাড়ি, ওতরপাড়ার রাজাদের বেয়াই বাড়িতে দিয়ে এলাম 7খানা শাড়ি, নাটোরের মহারানীর বাপের বাড়িতে 2 শাড়ির বরাত আছে, যেতে হবে সেখানে। রাজবাড়ি ছাড়া কথা নেই আজকাল গিরির মুখে। দিন গত হয়ে আসবার আভাস যত স্পষ্ট হয়ে উঠছে, ততই কি শুধু প্রচারের জোরে প্রতিষ্ঠা বজায় রাখবার চেষ্টা গিরির? ঘটকালি তো গেছেই, এ ব্যবসাটাও যেন গেল গেল। কিন্তু ঘটকালিটা কি একেবারেই গেছে? এই বাড়িতে তবে আজকাল কোন কাজে আনাগোনা তার? হ্যাঁ, সেই পুরনো ব্যবসাটাই আবার ঝালাতে বসেছে গিরি। সুবর্ণলতার সেজ ছেলে মানুর জন্যে একটি কনের সন্ধান এনেছে। মানুর বিয়ের বয়স আগেই হয়েছিল। বছরের আড়াআড়ি পিঠোপিঠি ভাই তো ওরা, ভানু কানু মানু। তা মানু কৃতি হয়ে বিদেশে চাকুরি করতে চলে যাওয়ার দরুন বিয়েটা পিছিয়ে গেছে। আর হয়তোবা সুবর্ণলতার অনাগ্রহেও গেছে, নচেত মেয়ের বাপদের তো মেয়ে নিয়ে ধরাধরির কামাই নেই। সুবর্ণলতা বলে, ছেলে ছুটিতে বাড়ি আসুক, তখন কথা হবে। আজকাল ছেলেদের নিজের চোখে দেখে নেওয়া রেওয়াজ হয়েছে। ইচ্ছে করে ছেলেকে এই বেহায়াপনার শিক্ষা দেবার ব্যাপারে বাড়ির কারুরই অনুমোদন নেই। যে দম্পতি যুগলের না দেখে বিয়ে হয়েছে, তারা সরবে বলে, কেন বাবা, আমরা কি ঘর করছি না? তবু সুবর্ণ বলে, তা হোক, যে কালে যা ধর্ম। ওই বলে বলে তো ছেলেটাকে বিদেশ যাত্রায় প্ররোচিত করল সুবর্ণই। এই যে ছেলেটা ঘর বাড়ি ছেড়ে দিল্লিতে পড়ে আছে, তাতে কি খুব সুখ হচ্ছে তোমার? প্রবোধ কি আপত্তি করেনি? বলেনি কি, এই বংশের কেউ কখনো ভাত ভাত করে দেশ ছাড়া হয়নি? সুবর্ণ বলেছে, কখনো হয়নি বলে কখনো হবে না? তোমার ঠাকুরদা প্রঠাকুরদারা তো কখনো গায়ে কাটা কাপড় তোলেননি, পায়ে চামড়ার জুতো ঠেকাননি। তুমি মানছ সেই নিয়ম? নিয়ম জিনিসটা কি হিমালয় পাহাড় যে সে নড়বে না? অতএব মানু দিল্লিতে চলে গিয়েছিল। ছুটি ছাটায় যখন আসে, মানুকে আরেক বাড়ির ছেলের মতো লাগে। বেআন্দাজি, বেপরোয়া আর শৌখিন তো ছিলই চিরকাল। এদের এই সনাতনী বাড়ির প্রলেপ যেন আর রঞ্জিত রাখতে পারছে না তাকে। সুবর্ণর এটাই যেন আলাদা সুখ। বললে লোকে ছিছি করবে, তবু মাতৃস্নেহের মুখ রাখে না সুবর্ণলতা। মানু বরাবর বাইরেই থাকুক, বাইরেই সংসার পাতুক, এই তার একান্ত ইচ্ছে। তা সম্প্রতি মানুর চিঠি পড়ে মনে হয় যেন ওই সংসার পাতার ইচ্ছেটা উঁকি মারছে। রাধুনে ঠাকুরের হাতে যে খাওয়া দাওয়া ভালো হচ্ছে না, এটা প্রায়শই জানাচ্ছে। তবু সুবর্ণলতা ঔদাসীন্যের খোলস ত্যাগ করে বিয়ের তোড়জোড় করছিল না। হঠাৎ এই সময় গিরি একটি মেয়ের সন্ধান নিয়ে এসে ধরে বসল। একেবারে নেহাত গরিবের ঘর, অসহায় বিধবার মেয়ে, তবে মেয়ে পরমা সুন্দরী। মেজ বৌমার দয়ার শরীর বলেই গিরি এখানে এসে পড়েছে। গরিবের ঘর, অসহায়া বিধবার মেয়ে, পরমা সুন্দরী, এই 3টে শব্দ যেন সুবর্ণকে কিঞ্চিত বিচলিত করে এনেছিল। তারপরই গিরি শাড়ির ভাঁজ থেকে কোণের একখানা ফটো বার করলে, বললে,
এ ছবি তোমার ব্যাটাকে যদি পাঠিয়ে দাও দিও। মোট কথা গরিবের কন্যাদায়টা উদ্ধার করতেই হবে তোমায়। সুবর্ণ ফটোখানা চোখের সামনে তুলে ধরল, আর তন্মুহূর্তেই যেন আত্মসমর্পণ করে বসল। আহা, কি নম্র ভঙ্গি, কি নমনীয় মুখ, কি কোমল চাউনি, অথচ কেমন একটা দীপ্ত লাবণ্য। দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। গিরি এদিকে কথা চালিয়ে যায়। মেয়ের পিসের বুঝি ফটক তোলার শখ, তাই কবে একখানা ফটক তুলেছিল, সেটুকুই সম্বল। নইলে গরিব বিধবার মেয়ে কে কি করছে? বংশ খুব উঁচু গো, তোমার মামাবাড়ির সঙ্গে কি যেন সুবাদ আছে। আমার মামার বাড়ি? সুবর্ণ যেন চমকে ওঠে। সুবর্ণর আবার মামার বাড়ি কোথায়? এদের এই বাড়িটা ছাড়া সুবর্ণর আরও কোথাও কোনো বাড়ি আছে নাকি? মাসির বাড়ি, পিসির বাড়ি, দিদির বাড়ি, জেঠি খুড়ির বাড়ি, যা সব থাকে লোকের, তাই মামার বাড়ি থাকবে? সুবর্ণ ম্লান হাসির সঙ্গে বলে, আমার আবার মামার বাড়ি, ভূতের আবার জন্মদিন। গিরিও হাসে। আহা, তা উদ্দিস্তারা না করলেও ছিল তো একটা মামার বাড়ি, ভুঁইফোড় তো নও। আমার তো নিজেকে তাই মনে হয়। সুবর্ণ ছবিখানা আবার হাতে তুলে নেয়, দেখে নিরীক্ষণ করে। গিরি আঁচল থেকে গুলের কৌটো বার করে এক টিপ দাঁতের খাঁজে রেখে বলে, তা তুমি খবর টবর না রাখলেও তেনারা রাখে। এই যে মেয়ের দিদিমা, তার সঙ্গে দেখা হলো। তিনিই বলল তুমি পাত্তরের মাকে বলো আমি হচ্ছি তার মায়ের জ্ঞাতি পিসি। পিসি ভাইজি আমরা একই বয়সী ছিলাম। গলায় গলায় ভাব ছিল। কি যেন ছাই নাম ছিল তোমার মায়ের? বলল সেই নাম। কিন্তু কাকে বলছে গিরি? সুবর্ণ যে বাহ্যজ্ঞান শূন্য হয়ে গেছে হঠাৎ। তার মায়ের সমবয়সী পিসি, গলায় গলায় ভাবছিল। কে সে? কি নাম তার? সুবর্ণ যেন নিথর সমুদ্রে ডুবুরি নামাতে চেষ্টা করে। মার কাছে মার ছেলেবেলার গল্প শুনেছিল না? নাম জানো তার? আস্তে বলে। গিরি দেখে ওষুধ ধরেছে। গিরি অতএব পাট বার করে এবং পানটি খেয়ে একটু কালক্ষেপ করে বলে, জানি, নাম তো বললে বুড়ি। তোমার মায়ের পিসি হয় বলল। পুণ্যি পিসি নাকি জানি। বলল ওই বললেই বোধহয় বুঝতে পারবেন। পুণ্যি পিসি, পুণ্যি পিসি। বিস্মৃতির কোন অতল থেকে ভেসে উঠল এ নাম। একখানি উজ্জ্বল হাসি হাসি মুখ থেকে ঝরে পড়ত না এই নামটি? আমি আর পুণ্যি পিসি এই দুটিতে ছিলাম একেবারে দুষ্টুমির রাজা। একদিন আমি আর পুণ্যি পিসি দুজনে পাল্লা দিয়ে এমন সাঁতার কাটলাম যে ফিরে এসেই সঙ্গে সঙ্গে কাঁথামুড়ি দিয়ে তেড়ে জ্বর। পুণ্যি পিসি ছিল এদিকে ভারী ভীতু। সুবর্ণ চোখ তুলে বলে, উনি মেয়ের কে হন বললে? দিদিমা গো, খোদ মায়ের মা। অবস্থা একদা উঁচুই ছিল, ভগবানের মারে পড়ে গেছে সেই অবস্থা। সুবর্ণ স্থির গলায় বলে, তুমি এখানেই কথা কও গিরি ঠাকুরজি। এই মেয়েই আমি নেব। যেন জপের মন্ত্র। এই ছবির মুখে যেন কি এক শান্তির আশ্বাস পেয়েছে সুবর্ণ। এই ছবির মুখে কি সুবর্ণর মার মুখের আদল আছে? কিন্তু কেন তা থাকতে যাবে? কোন রক্ত কোন দিকে গড়িয়েছে হিসেব আছে তার? কোনো যুক্তি নেই, তবু সুবর্ণর মনে হতে থাকে এই মেয়ের মধ্যে তার মার মাধুরী মাখানো আছে। আছে সুরে সুরে সাদৃশ্য। এই যোগসূত্র কে এনে ধরে দিল? নিশ্চয়ই ভগবান। সুবর্ণ নিজে তো যায়নি খুঁজতে। তবে এ ভগবানের খেলা। সুবর্ণর ভয়ানক শূন্যতার দিকটায় বুঝি পূর্ণতার প্রলাপ দিতে চান তিনি এতদিনে। ছবিখানা মানুর কাছে পাঠিয়ে দিতে হলে হয় স্বামীকে নয় পুত্তুরদের জানাতে হবে। সুবর্ণ তার পার্সেল করতে যাবে না। আগের মতো দিন থাকলে সুনির্মলকেই বলতো। কিন্তু ওই পড়া আর পড়ানো নিয়ে এমন বৃষ্টি একটা আবহাওয়া হয়ে গিয়েছে যে তেমন স্বচ্ছন্দে আর ডেকে কাজ বলা যায় না। অথচ এক্ষুনি তার এই ছবির খবরটা বলতে ইচ্ছে হচ্ছে না কাউকে। এ যেন সুবর্ণর নিজস্ব গোপন ভারী দামি একটি সম্পত্তি। একখানি মিষ্টি মুখ এত প্রভাবিত করতে পারে মানুষকে। আমি এই মনে মনে একটু হাসে সুবর্ণ। তবে আর ভবিষ্যতে আমার ছেলেকে দোষ দেওয়া চলবে না। সে তো আত্মহারা হয়েই বসবে। ফটো আর পাঠিয়ে কাজ নেই, মূর্ছা যাবে।
ফটোটা পাঠালো না সুবর্ণ, এমনি একটা চিঠি লিখল ছেলেকে। তাতে জানালো সে মেয়ে অপছন্দ হবার নয়, দেখলেই বুঝবে মার নজরটি কেমন। এক দেখায় বলা যায় পরমা সুন্দরী মেয়ে, তাই আর কাল বিলম্ব না করে কথা দিয়ে দিয়েছি। তুমি পত্রপাঠ ছুটির দরখাস্ত করবে। গরিব বিধবার মেয়ে, বয়সও হয়েছে, তারা একান্তই ব্যস্ত হয়েছে। আবার সেই বাড়ির কর্তাকে বাদ দিয়ে বড় বড় ছেলেদের উপেক্ষা করে কথা দেওয়া। শিক্ষা আর সুবর্ণর হবে না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ দাবিংশ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।